বেশিরভাগই বাস্তব। আমি সেই হতভাগিনী মায়ের মেয়ে। একটু জোরে, কিচ্ছু শোনা যাচ্ছে না। মনে মনে নিশ্চয়ই ভাবছো আজ আমি তোমাকে গল্পের ছলে আসামির কাঠ ধরে দাঁড় করিয়ে দিয়েছি। না মাধু, না, এই কোনোটাই হচ্ছে না। তার কারণ তোমার জন্ম পরিচয় যাই হোক না কেন, তা আমি জানতেও চাই না। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি একজন মানুষ। তোমাকে ভালোবাসি। আমি তোমাকে তোমার স্ত্রী রূপে দেখতে চাই। তুমি সত্যি বলছো রমেশ? সত্যি বলছি, এই দিন সত্যি সত্যি সত্যি। রমেশ, আপনাকে তো ঠিক চিনতে হবে। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। আপনি আমাকে চিনেন? নাম তো আপনাকে চিনি। আমার নাম নিখিলেশ চ্যাটার্জি, কমলেশের বাবা। ও, আপনি কমলেশের? থাক থাক, আমি খোকার মুখে তোমাদের ব্যাপারটা শুনেছি। তা তোমাদের কতদিন আলাপ হয়েছে? আরে লজ্জা পাওয়ার কিছু নেই, বলো। আগে মাস্টারের হবে। I see. তুমি খোকাকে ভালোবাসো। Good. বলো। আগে হ্যাঁ। আজ আমি কেন এসেছি জানো? আপনি না? তোমাদের দুজনের বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সঙ্গে কথা বল। দেখতে পারছো আমরা পুরোনো দিনের লোক, তাই তোমার বাবার নাম কি? কি হলো, চুপ করে গেলে কেন? বলো। আগে আমার বাবা নেই। মারা গেছে? কতদিন আগে? তুমি চুপ করে থাকলো, আমি কিন্তু সব জানি। ওকা আমাকে সব বলেছে। আপনি সব জানেন আর সব জেনে শুনে কেন জিজ্ঞাসা করলাম? তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তা কতদিন চলছে কি এই বড় লোকের ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের অভির বিক্রি করার ব্যবস্থা? এইসব আপনি কি বলছেন? আমি ওকে সত্যি ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো। তার বাবার বিশাল সম্পত্তি কি? আপনি ভুল করছেন। আর 5টা মেয়ের চেয়ে আমি নিশ্চয়ই আলাদা। যে মেয়ে তার বাবার পরিচয় জানে না, যার মা একজন বার চুপ করুন আপনি। বেরিয়ে যান এখান থেকে। থাকতে আমি এখানে আসিনি, সেটা তুমি ভালো করেই জানো। কত টাকা হলে তুমি আমার ছেলের জীবন থেকে সরে দাঁড়াবে? হ্যাঁ, টাকা। তুমি রেডি হয়ে এসেছি। 50,000 টাকায় চলবে? মাত্র 50,000 টাকা? নিখিলেশ চ্যাটার্জি একমাত্র ছেলের দাম মাত্র 50,000 টাকা? বেশ, মায়ের কাছ থেকে উপযুক্ত শিক্ষাই পেয়েছি। পাক্কা খেলোয়াড়। তাহলে আপনাদের সঙ্গে পারবো কেন? বেশ, কত টাকা হলে তুমি আমার ছেলের জীবন যদি থেকে কোনো কিছুর বিনিময়ে আমি সরে না দাঁড়াই? মানেটা খুব সোজা। আপনার ছেলেকে বলুন সে যেন আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখে। ওকে যে আমি আটকাতে পারবো না সেটা তুমি ভালো করেই জানো। তাই আমি ঠিক করেছি, তুমি যদি খোকার জীবন থেকে সরে না যাও, তাহলে আমি খোকাকে ত্যায্য পুত্র করবো। না না না, এরকম করতে পারি না। ভুল করছো। এই সিদ্ধান্ত দেব আমি। এতে কারো করার বা বলার নেই। বড় হবো সে তোমাকে ছেড়ে যেতে পারবে না। একটা কথা মনে রেখো, মনের বসে সে আর তোমাকে স্ত্রী মর্যাদা দেবে,
এমন একটা দিন আসবে যেদিন সে তার ভুল বুঝতে পারবে, তখন কিন্তু সে তোমাকেই দায়ী করবে। এই দিনটার জন্য তৈরি থেকো। বলি না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি আমি ওকে ভালোবাসি। আমি আমি জেনে শুনে কমলেশের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আমি আমি জেনে শুনে কমলেশের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আমি যে ওকে ভালোবাসি, আমি যে ওকে ভালোবাসি। আজ মোহের বশে সে তোমাকে স্ত্রী বলে মেনে নিল, কিন্তু এমন একটা দিন আসবে সে নিজের ভুল বুঝতে পারবে, আর সেদিন কিন্তু সে তোমাকেই দায়ী করবে। হ্যাঁ, তোমাকেই দায়ী করবে। হ্যাঁ, তোমাকেই দায়ী করবে। এরপর মাধবী আমার জীবন থেকে হারিয়ে গেল। এরপর মাধবীর সঙ্গে আমার আর দেখা হয়নি। আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কাউকে বিয়ে করব, কিন্তু আমার মুখের অবস্থা দেখে তোমাদের ডাক্তারবাবু জোর করে তোমাদের মায়ের সঙ্গে আমার বিয়ে করে। বিয়ের পরপরই আমার মৃন্ময়কে সব খুলে বলেছিলাম। আজ বুঝতে পারছি তুমি সারাটা জীবন আমাকে শুধু অবিশ্বাসী করে গেছে। সেটাই তো স্বাভাবিক কথা। মাধবী গল্প কিন্তু এখনো শেষ হয়নি। সবটা শুনে না হয় তোমার এই সাজানো কথা শোনার প্রয়োজন আমাদের নেই বাবা। চলে আয়, আজ আমি তুই কিছু বলবি রে বাবু? বলছিলাম আমাদের বিয়ের ব্যাপারে ফার্দার না এখন বাঞ্ছনীয়। হ্যাঁ, আমি আমি সব বুঝেছি কথাগুলো বলছি। আমাকে বাঞ্ছনা করবো। তুমি এত লঘুচিত্ত। আচ্ছা, একটা কথা স্পষ্ট করে বলো তো, কোথায় তোমার ভয়, কোথায় তোমার লজ্জা, কোথায় তোমার দ্বিধা, কোথায় তোমার কি লোক লজ্জার কথা ভাবছো? না না না, আমি তোমাকে জোর করছি না, কখনোই জোর করছি না। কিন্তু এইভাবে একটা নিষ্পাপ লোককে অপমান করে তুমি আমার ভবিষ্যতে সুখী হতে পারবে না। ওকে যেতে দাও আপনি। কি করে যেতে দেবো বলতো না? বাস্তব জীবনটা একটা সূক্ষ্ম সুন্দর উপর অবস্থান করছে। অভিমানের বসে এত বড় সিদ্ধান্ত না তুই একা একা চেষ্টায় মামনি। দেখ না দুজনে যদি একটু খোলামেলা আলোচনা করে একটা কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারিস। চন্দ্রেন্দু, তুমি অত্যন্ত শিক্ষিত, বুদ্ধিমান, সমস্ত ব্যাপারটা একটু যুক্তি দিয়ে বোঝো। এটুকু উদারতা আমি তোমার কাছ থেকে আশা করতেই পারি। আমি ভেতরে যাচ্ছি রে বাবু। কথাটা আমাকে কিন্তু আলাদাভাবেও বলা যেত। আমার কথা কঠিন। এটাই তাহলে তোমার সিদ্ধান্ত? এছাড়া আমার অন্য কোনো পথ নেই। কিন্তু কেন? এখন আমি তোমার কাছে করুণা ভিক্ষা করছি। আমি কিন্তু এখনো এতটুকু তোমাকে ছোট করে দেখিনি, আর দেখিনি বলেই তোমার সামান্যতম অমর্যাদাও করিনি। কিন্তু তুমি তোমার ভালোবাসাকে কোথায় নামিয়ে আনতে বলো তো? এবার কি একাত্রের প্রয়োজন ছিল স্বর্ণেন্দু? এটাই তোমার ভুল বোঝো। আমি তোমাকে এখনো ভালোবাসি। তোমাকে বিয়ে করতে ব্যক্তিগত আমার কোনো আপত্তি নেই। দেখো, আমি পাঁচজনের সংসার, 5 রকমের মানসিকতা, সব কিছু জানাজানি হয়ে যাওয়ার পর সেগুলো তুমি উপযুক্ত মর্যাদা পাবে। স্যারের কথা বলে তুমি হয়তো তোমার অপমান করতে পারে। দেখো, সেটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু সবটাই তো একটা হয়তো উপর দাঁড়িয়ে স্বর্ণেন্দু। জীবনে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে কোনো হয়তো নয়, তুমি
মহিলা জানি বিয়ের পর যদি লোকটা ধরা পড়তো, সেটা তো একটা চরিত্র। তোমার চুক্তি তো একটা হয় তোর চুক্তি। আচ্ছা শোনেন্দু, স্পষ্ট করে বলো তো, আমার বাপের হককে কেন্দ্র করে আমার সম্পর্কে তোমার মনে কোনো সন্দেহ জেগেছে কিনা? অজুহাত নয়, ওজোর নয়, কোনো পরিবারের কথা নয়, আমি তোমার মুখ থেকেই স্পষ্ট করে শুনতে চাই। ওই বলো। আমার মনে হয় আমাদের বিয়ের ব্যাপারে মাত্র গসিপ করার আগে তোমার রক্তটা একবার পরীক্ষা করে নেওয়া দরকার। কি বললে? নিশ্চয়ই নিশ্চয়ই করা উচিত, তবে একই সঙ্গে তোমার রক্তটাও পরীক্ষা করিয়ে দিও। আমার হ্যাঁ তোমার। তুমি একটা অপমান করার জন্য কথাগুলো বললে। এটা অপমানের কি আছে? ওই প্রস্তাবটা দেওয়ার সময় তুমি তো এখনো ভাবনি যে এটা দেবযানী কতটা অপমানিত হতে পারে। আর দেবযানী যখন তোমার প্রস্তাবটা তোমাকে ফিরিয়ে দেয়, তখন অপমানের ভুল তোমার চরিত্রে থাকে, তোমরা সে খাবরে। কেন আমি যদি ব্লাড টেস্ট করাতে পারি, তোমাকে করাতে অসুবিধা কোথায়? কারণ কেস আমার বংশে কারো হয়নি যে আমাকে রক্ত পরীক্ষা করাতে হবে। আমার বাপির হয়েছে, এই তো। কথাটা যদি ভেবে চিন্তে বলে থাকো, তাহলে আরো একটা কথা ভেবো। কতটা ঘৃণ্য ইঙ্গিত করলে তুমি আমার চরিত্র সম্পর্কে। জানি না, আমি সত্যি জানি না আমার বাপের এই রোগটা কোথা থেকে হয়েছে। তবু আমার বাপি আমার গর্ব। মন আমাদের নোংরা চিন্তাটাই আগে করে, কিন্তু আমি তোমার বংশের কারণ কথা ভেবে তোমার রক্ত পরীক্ষা করতে বলিনি। শুনেছি রক্তটা পুরুষেরাই বেশি ছড়ায়। কি বললে? আমি তোমার মতো কোনো ইঙ্গিত করছি না। তুমি আমাকে কেন্দ্র করে মৃত্যু ভয় ভীত হতে পারো, আর আমি তোমার দিক থেকে নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত হতে চাইতে পারি না। দাঁড়াও, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো আমি পাইনি। প্রশ্নের উত্তর হলো এর স্কোপটাতে সকলে ভয় পায়, তাই আমিও পাচ্ছি। তোমার স্বীকারোক্তির জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমার কাছে এটার কোনো মূল্য নেই। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। মন যদি উদ্ধার করতে না পারো, আর কোনোদিনও দেবযানীর সামনে এসো না। যাওয়ার আগে আর একটা কথা জেনে যাও, তুমি আমাকে না, আমি তোমাকে ত্যাগ করছি। আমার জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে।
অপরাধ করছিস? কিছু একটা বল, দরকার হলে শাসন কর। এই শ্মশানের স্তব্ধতা আমি আর সহ্য করতে পারছি না। মামনি, চলে যাচ্ছি। যা, শুধু একটা অনুরোধ করবো, দিনের শেষে এখন এই দরজার কাছে এসে দাঁড়াস, চোখের টাকা দেখবো। আর তো বেশি দিন নেই, একটু করোনা ঠিক করিস মা। পাপি, পাপি। আরে, মানে তুমি যে আমার জীবনের ব্যালেন্স, তুই যদি এরকম করিস, যেটুকু আমার মানসিক ভারসাম্য আছে সেটুকু যে হারিয়ে যাবে রে মা। পাপি, পাপি, কে কি ভাবছে আমি জানি না, আমি জানতেও চাই না। আমার কাছে তোমার একটাই পরিচয়, তুমি যে আমার পাপি। ছোট বয়স থেকে ভালো বলতে যা কিছু সঞ্চয় সব সব তোমার কাছ থেকে পাওয়া পাপি। তাছাড়া ক্ষণিকের ভুলে তোমার যদি কোনোদিন সামান্যতম পদস্খলন হয়েও গিয়ে থাকে, ক্ষণিকের ভুল আমার? না, পদস্খলন আমার? আমাকে না, তবে আমি এটা বলতে চাই না, বাপি। আমাকে ক্ষমা করে দাও, বাপি। তুই কই? বাপি, আমি ভুল করেছি, বাপি, আমাকে ক্ষমা করো। মামনি, মামনি আমাকে বিশ্বাস করছে না। ও সন্দেহ লাগছে, আমি হয়তো কিছু করলেও করতে পারবো। কেমন আছিস? খুব ভালো আছি। জীবনে বোধহয় এত ভালো আমি কখনো থাকিনি। খবর পেয়েছিস? টিভি নিউজে বললো। বাংলা আরে সিলেকশন ক্যাম্পে চান্স পাওয়া তো গৌরবের ব্যাপার। না, আমি ওর কথা বলছি না। হ্যাঁ, আর একটা বলা একটা করতে পারলে আর কেমন ভালো। চল চল চল, তোমার বলতে পারো সিলেকশনের মাধ্যমে চান্সে দিয়ে ভালো। ইঞ্জেকশনের আর কি কোনো দরকার আছে রে? ডাক্তারিটা আমাকে করতে দে না। তাহলে জানতিস? আশঙ্কা করেছিলাম, এখন দেখছি ডায়াগনোসিসটা খারাপ। কি দেখে আশঙ্কা করেছিস? কি সিমটম পেয়েছিস আমার মধ্যে? কাজে আমি তোর খিলাম। প্রয়োজন আছে তুই বল। বডি ওয়েট 10% কমে গেল। হ্যাঁ, সে তো আমার রেগুলার জ্বর, কাশি, ডায়রিয়ার জন্য হতে পারে। জ্বর, কাশি, ডায়রিয়া, তোর ব্লাইন্ড ফোলা, কোনো কারণ তো আমরা খুঁজে পাচ্ছি না। সেটা তো ওদের মানে ডাক্তারদের অক্ষমতা। তোর শরীরে কত ক্লান্তি, যন্ত্রণা, সেটা তো আমার শরীরের দুর্বলতার জন্য হতে পারে। না সেটা লেভেলের ধারণা। আর মাঝে মাঝে তো কিছু কিছু স্মৃতি ধ্বংস হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্য হচ্ছিল। সেটা কিছুদিন আগে তো তোমাকে টাকা টাকা ভাগ দিয়েছিল, এটা থেকে তারপরে তুই জানতিস, তুই ধারণা করেছিলি, তা আমাকে আগে বলিস কেন? বল, আমাকে আগে বলিস কেন? বল, শিখি তুইও চিৎকার করে বল।
দেবযানী আসবে না রে, আসবে না, কেউ আসবে না। আসলে কি জানিস ডাক্তার, আমাদের সকলের পারস্পরিক সম্বন্ধগুলো সব একটা সূক্ষ্ম চিকন সুতোয় বাঁধা। একটু কাজ করলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায়। কি জানিস ডাক্তার, আমার এই অসুখের চেয়ে আমাদের এই সংসারের রিয়ালাইজেশনটাই বড় মর্মান্তিক রে। সহ্য করতে পারি না। আমি আজ আসছি না। হ্যাঁ ডাক্তার, তোর সঙ্গে আমার একটু দরকার আছে। বল। তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। এটাই বোধহয় আমার জীবনের শেষ লেখা। আর আমার হাত দিয়ে আর কোনো লেখা বেরোবে না রে ডাক্তার। ডাক্তার হিসেবে তোর কি আমার আর কিছু করার আছে? এটাই তো বড় আফসোস হচ্ছে, এবার চোখের সামনে একটু একটু করে ঘুরিয়ে যাবি, শেষ হয়ে যাবি, আর আমি ডাক্তার হিসাবে সেজন্যই তো বলছি ডাক্তার, যখন আমি এখানে আর থাকবো না, তখন আমার এই লেখাটা তুই ছাপার অক্ষরে পাঠক সমাজের কাছে তুলে ধরবি। আমি আরে তুই কাল থেকে আমি আমাদের এখানে একটা ছিঁড়া জুতোর মতো পড়ে থাকবো, কেউ আমার থেকে ফিরেও তাকাবে না। বলো ডাক্তার, বলো বলো, আমার জন্য এটা করবি, বলো। হ্যাঁ করবো, নিশ্চয়ই করবো। ডাক্তার হিসেবে যখন কোনো চিকিৎসাই করতে পারলাম না, কিন্তু বন্ধু কাঁদছিস ডাক্তার, কাঁদিস না রে, কাঁদিস না। সবাইকে তো একদিন যেতেই হবে, সবাইকে তো একদিন যেতেই হবে। একটা কথা দেখ, বল 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 যে আমার সঙ্গে দেখা না করে পাঠিয়ে দিয়ে চলে যাবি না, শেষ দেখা একবার করবি, বল। আরে ডাক্তার না, মাধুরীকে কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি, কিন্তু তোকে কথা দিয়ে আমি আমার দায়বদ্ধতা বাড়াতে চাই না রে। তুই যা ডাক্তার, তুই যা, আমার দেরি হয়ে যাচ্ছে। যা। চেম্বারে পাঠিয়ে দিবি তো একটা ঘুমের ওষুধ। হ্যালো চক্রী, বলো। কোনো ঘুমের ওষুধে আমার ঘুম আসবে না ডাক্তার, কোনো ঘুমের ওষুধে আমার আসবে না। বিশ্বাসটা যখন হারিয়ে গেছে তখন ঘুমের ওষুধ খেয়ে এই যে তুমি খাবারটা এখানে আলাদা করো, আমার ডাকলেই পারতো, আমি ভেতরে যেতাম। না, আজকে তুমি এখানেই থাকো। মিনময়, তোমার থালা বাটি গেলা সব কিছু আমরা আলাদা করে দিই। বলে মানে একজনের জন্য বাড়ি শুধু লোককে আমি বোকাতে পারবো না। মিনময়, তুমি বিশ্বাস করো, আমি কোনো রকম বাজে কাজ করিনি, কোনো নোংরামি আমার এই শরীরকে কলুষিত করিনি। আমি তোমার গায়ে হাত দিয়ে আমি ক্লাবে যাচ্ছি। না জয়, না জয়, যেও না হটকে জয়, আমার কথাটা শোনো, আমাকে একবার বোঝবার চেষ্টা করো। জয়, মিনময়, তুমি ওকে আটকে তুমি ওকে ছাড়ো। ও স্পর্শে কোনো ভয় নেই, চোখে ডাক্তার আমাকে স্পর্শ করেছে। ভয় নয়, ঘৃণা হচ্ছে। তোমার সঙ্গে কথা বলতেও তোমার ঘৃণা হচ্ছে। ডাক্তার কাকু বলেছে একবার ডাক্তার কাকুর চেম্বারে যেতে, একটা ঘুমের ওষুধ দেবে। কিন্তু আমার কথা কি জানো, ঘুমের ওষুধে হয়তো ঘুম আসবে, কিন্তু তোমাদের মন
যেটা হারিয়ে গেছে সেটা কি আর ফেরত আসবে? তুমি বিশ্বাস করো বিপ্লব, আমি কোনো নোংরা কাজ করিনি, আমি কোনো নোংরা কাজ করিনি। আমার কথা আমার কি অধ্যাপক কমলেশ চ্যাটার্জি কোথায় গেল তোমার মান সম্মান সামাজিক প্রতিষ্ঠান? কেন? জীবন পাঁচ করে বুকের পাঁজর দিয়ে আগিয়ে যাদের বড় করেছো হ্যাঁ। তারা ভক্তি শ্রদ্ধা দূরে থাক আর স্বাধীনতার সমর্থন রাখে না। না, এই যদি ঘরের অবস্থা হয় বাইরের লোককে চিৎকার করে বলবে তুমি একটা হেটেরোসেক্সুয়াল, তুমি একটা হেটেরোসেক্সুয়াল, তুমি একটা হেটেরোসেক্সুয়াল। একটু জোরে। I think you should celebrate the news in the Butler's Lodge assignment. No, it must be. অন্য কেউ হলে আমি তার কাছে একটা আশাবাদী টেস্ট দিই। হ্যাঁ, আন্ডার বাবা। আচ্ছা এসে দেখি সমস্যাটা আগে আমাকে খুলে বলো, তাহলে তার আগে তুমি আমাকে একটা বলো, তুমি আজ বাড়িতে গিয়েছি? হ্যাঁ, আগে বাড়ি বানাতে পারছো? আনন্দ সংবাদটা পৌঁছেছি তো। আমি আগামী রবিবার নিচে গিয়ে মাকে আশীর্বাদ করে আসবো। হ্যাঁ, হবে না। অমন দেবদূতার বাবা। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। হ্যাঁ, পরিবার পথ থেকে পায়খানা আমি পর্যন্ত আমার সেই ধরনের ছিল। লোকটা শুধু আমাকে নয়, স্ত্রী ছেলে মেয়ে পরিবারের প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে। লোকটার বাইরের মুখটা পুত্রে একটা মুখোশ, সেই মুখোশের আড়ালে একটা বেড়াদার কলঙ্ক লিপ্ত কাটাচ্ছে। পরীক্ষায় এস ধরা পড়েছে। আজ আমি পরিষ্কার বাড়িতে গিয়ে জানিয়ে দিয়ে এসেছি যে আমাদের বিয়ের ব্যাপারে খাদ্দাম সরকার নাই বলেই মানছনি। আমার মনে হয় তোমার এত তাড়াতাড়ি সিদ্ধান্তটা নেওয়া ঠিক হচ্ছে না। পুরো ব্যাপারটাকে ধৈর্য ধরে ভেবে দেখা দরকার। আমার কেন জানি না মনে হচ্ছে সবাই মিলে এই মানুষটাকে এত একা করে দিচ্ছ। বাবা বেশ বেশ আগে নয় মেনে নিচ্ছি যে আমি ও বাড়িতে বাইরে, তাই আমার সব কিছু অজানা থাকলেও থাকতে পারি। তো স্ত্রী ছেলে মেয়ে তাদের কি বলছে? কারণ তাদের অন্ততা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা পরিষ্কার বলো যে তুমি এই লোকটা সম্বন্ধে ঠিক কি জানো? না না না, কোনো ভাষা ভাষা শোনার কথা। এনি কমপ্লিট নলেজ ঠিক এইখানেই তোমাদের। তোমাদেরই বা বলি কেন? আমাদের আশপাশের সাধারণ মানুষদের সচেতনতার বড় অভাব। বুঝতে পারো যে এইসব সাধারণ মানুষদের মধ্যে আমি একজন, কিন্তু কি জানো, আমাদের প্রয়োজনে আমাদের কিছু কিছু তথ্য সংগ্রহ করে রাখতে হয়। এই তুমি কি বলতে চাইছো?
ইয়েস কয়েক বছর আগে আমার হাতে একটা কেস এসেছে, তার মধ্যে একটা ভাইটাল পয়েন্ট ছিল এইডস। আর এই জন্যে আমাকে এই ব্যাপারটা নিয়ে কিছুদিন স্টাডি করতে হয়েছে। দেখো, একজন মানুষের এইডস হয়েছে মনে করে তার আশপাশের সাধারণ মানুষের যা অবস্থা হয় মনে, সেটা কিন্তু একমাত্র কারণ নয়। তাহলে আরো অনেক কারণ আছে, আরো অনেক। যেমন সাধারণত 40 থেকে 45 বছর পর এরকম হয় না, আর যেখানে তোমাদের অলরেডি 57 না। আর দ্বিতীয়ত একমাত্র সহবাসের কারণে এই রোগ একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রমিত হতে পারে না। ইনজেকশনের হতে পারে। Yes? একজন এইডস রোগীর শরীরে ব্যবহৃত ইনজেকশনের ডোজ দিয়ে যদি অন্য একজন সুস্থ মানুষের শরীরে ইনজেক্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু এইডস রোগ সংক্রমিত হতে পারে। তুমি শুনতে অবাক হয়ে যে আমরা এই ছেলেরা যে সিলিন্ডার জায়গা রাখি, সেখান থেকেও কিন্তু এরকম সংক্রমণ সম্ভব। ধরো একজন এইডস রোগী দাড়ি কাটতে গিয়ে কাল কেটে রক্ত, এইবার সেই ব্যবহৃত ব্লেড বা কাঁটা দিয়ে যদি কোনো একজন সুস্থ মানুষের দাড়ি কাটা হয় এবং তার কাল কেটে রক্ত বেরোয়, সেক্ষেত্রে কিন্তু এইডস রোগ সংক্রমিত হতে পারে। আর তাছাড়া দেয়ার আর সো মেনি কজেস। তাহলে তো বাবা এখন মনে হচ্ছে যে এইডস হয়েছে জানলে সেরকম লোকের সঙ্গে কোনো সম্পর্ক না রাখাটাই সব থেকে বেশি না কখনোই নয়, এটা তো এইডস রোগটা তো সংক্রামক নয়। হাঁচি কাশি এমনকি জল খেলে এরকম হয় না। একমাত্র দেখা দরকার যে একজন এইডস রোগীর শরীরে রক্ত যেন কোনোভাবেই একজন সুস্থ মানুষের দেহে প্রবেশ করতে না পারে। এই যে তুমি বাড়িতে গিয়ে তোমার বিয়ে না হওয়ার সত্যটা জানিয়ে নেই, ঠিক কাজ করো। আসলে বাবা তখন ওই উত্তেজনার বসে বাবা আমি মানছি যে আমার ভুল হয়েছে। আই এম সরি, এক্সট্রিমলি সরি। সরি একটা ছোট্ট কথা কত সহজে বলে দিলে সরি। তুমি যদি সত্যি মনে করতে হবে আমার কাছে নয়, ওই মানুষটার কাছে যাও। তোমার মনে যদি কোনো সংসার থাকে, তাহলে ওদের পারিবারিক ডাক্তারের কাছে গিয়ে তোমার যাও। বাবা আমি তাই যাবো। আর কমলেশ বাবু আর দেবচাঁদের কাছে ক্ষমা চাওয়া নয়, ওদের পরিবারের প্রত্যেকটা মানুষকে কথা করে ভালো করে বুঝিয়ে বলো, যাতে একটা অকারণ বিভ্রান্তিতে একটা সংসার নষ্ট না হয়ে যায়। আমি সেই চেষ্টাই করবো। বুঝি ছোটটি নেই, তুমি অনেক বড় হয়েছ, ছাত্র থেকে শিক্ষক হয়েছ, এখন তুমি শিক্ষকের প্রধান, তোমার পরিবারের কর্তা। তাই বলছি তোমার লোকের ভুলগুলো শুধরে নিয়ে দুজন লোককে শিক্ষায় এগিয়ে যাও। Go ahead, my son. Go ahead. নতুন করে একবার প্রণাম করবো বাবা। God bless you, my son. God bless you. বাবা হ্যাঁ, তুই বসে
ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে গেছে। চিঠি মনে হচ্ছে? হ্যাঁ, চিঠি। মা, সর্বনাশ হয়ে গেছে। মা, কি হয়েছে কি? মা, আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন। দাদা, দাদা, চল একবার শিগগিরি করে আয়। বাপরে, চিঠি। কি হচ্ছে মা? ওরা তোর বাবা দেখ বাড়ি ছেড়ে চলে গেছে। কি যে করলে আমি বুঝতে পারছি না। এই দেখ 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 এই চিঠি দেখ। চিঠি? ওরে ওরে আমাকে বয়া করে বুকে করে কেউ খাচ্ছে। তোর বাবাকে কি করে বসলো কে জানে। আরে এই বিপ্লব পড়না কি লিখেছি পড়না। মৃন্ময়ী, আদালতে মৃত্যুকালীন জবানবন্দি সত্য বলে ধরে নেওয়া হয়। আমি জানি আজ আমার কোনো কথাই তোমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়, তাই একটা কুৎসিত রোগ শরীরে নিয়ে আমি আর তোমাদের সংসারে গলগ্রহ হয়ে বাঁচতে চাই না, তাই বেরিয়ে পড়লাম। আমি না থাকলে তোমাদের সব চিন্তা দূর হবে, তাই তোমাদের আমি মুক্তি দিয়ে গেলাম। আমার খোঁজ করার চেষ্টা করো না, আমার খোঁজ পাবে না। আবার যদি কখনো ফিরে যেতে মন চায়, যদি বেঁচে থাকি, সেই দিনই মাধবী সম্পর্কে শেষ কথাটা আমি তোমাদের জানাবো। তোমরা সুখে থাকো, ভালো থাকো, ভগবানের কাছে আমি এই কামনাই করি। শেষ করবার আগে আবারও বলি, আমি নির্দোষ। আমাদের জন্য বাবা করে ছেড়ে চলে গেছে। বলে কি হয়? সে এত বড় অপরাধ কিনা না জানে আমরা তাকে। চুপাই, আমরা না হয় জানি না, কিন্তু মা তো বাবার সম্পর্কে মিথ্যে কথা বলবে না। আমার তো মনে হয় এটা খুব ভালো হয়েছে, এতে আমরা সকলে বাঁচবো। হ্যাঁ, জানিস দিদি, কাল রাত্রে বাবার সাথে এরকম ব্যবহার করার জন্য সারা জীবনে তো নিজের কাছে অপরাধ হয়ে থাকতো। আরে এসো এসো বসো বাবা, আমি চা করে দেবো। না না, আপনাকে কষ্ট করতে হবে। খেতে বসতে বসো। এই তো জানি কালকে উত্তেজনার বসতে যে কথাগুলো বলেছি, পারলে সেগুলো মন থেকে মুছে ফেলো। তোমার কোনো কথা আমি নতুন করে শুনতে চাই না। কিন্তু কথা বলে যে আমাকে বলতেই হবে, তুমি একটু ধৈর্য ধরো। তোমার কোনো কথা শোনার মতো ধৈর্য আজ আমার নেই। তোমাদের কাউকে চিনতে আজ আমার আর বাকি নেই। এবারে আমিও বাপের মতো বাড়ি ছেড়ে চলে যাবো। কি বললো? স্যার বাড়ি ছেড়ে চলে গেছে? খুশি হয়েছে তো? না দেখছে, এতটা অমানুষ আমি নই। দাদাই মাত্র বলে গেল সে খুব খুশি হয়েছে। আর তুমি বললাম না বিজ্ঞানী, দেখো সবার অপরাধ আছে বলেই সাত সকালে তোমাদের বাড়িতে ঘুরতে এসেছি। এই মনোভাবটা যদি কাল দেখাতে, তাহলে একজনকে এইভাবে হয়তো চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। কোথায় গেছেন কিন্তু? আমি জানি না। সরে যাও, আমাকে যেতে দাও। কি লিখে গেছে? আমাকে জেরা করে কি জানতে চাইছো তুমি? আর তুমি যদি সেখানে গিয়েও থাকেন তাতে আমাদের কি করার আছে? তুমি কোথাকার কথা বলছো? কোথাও না। দেখো, তুমি কিছু বলতে এসেছো না জানতে এসেছো, যাই করতে এসে থাকো, তোমার কথা সাড়া দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে আমার নেই। চলে যাও এখান থেকে তুমি। না, ও যাবে না। মা, এই নাও দেখো সামনে আজ আমরা এমন একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি যার জন্য কারো আমরা বুঝতে পারছি না। তাই বলছি তোমাদের বিয়েটা কিছুদিন পিছিয়ে দেওয়া যায় না? বিয়ে আমি করবো না মা। ইচ্ছা নেই? বিয়ে করার মানসিকতা আমার হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা স্বর্ণেন্দু সত্যি করে বলো তো, ওর বাবাকে নিয়ে তোমাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কিনা?
ওর বাবা এ বিয়েতে থাকবে না। হ্যাঁ, ওর বাবা এ বিয়েতে থাকবে না। না মা, না, এ কখনোই সম্ভব নয়। আমার বাপির পরিচয় জেনে, আমার বাপির রোগটা জেনে যদি কেউ স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে চায় তবে আমি মত দিতে পারি। নইলে সারা জীবন আমি কুয়ারি হয়ে থাকবো। তবু তোমার মতো নিজের কথা ভেবে নিজের স্বার্থের জন্য আমি আমার বাপিকে অস্বীকার করতে পারবো না। মা জানি বিজ্ঞানী তো ঠিকই বলেছে, স্যার যদি এই বিয়েতে না থাকে আমরা তো বিজ্ঞানীকে বিয়ে করে আমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। কেন? বাবা তো চিঠিতে পরিষ্কার লিখে দিয়ে গেছে যে আমাকে খোঁজার চেষ্টা করো না, খুঁজে পাবে না। হ্যাঁ, বাপি লিখে রেখে গেছে। একটু কেন লিখে রেখে গেছে এটা তোমাদের কারোর অজানা নয়। অভিমান বাপ তো হয় লিখেছে। দাদা বাবার কথা আমি বিশ্বাস করতে চাই না। আমরা নয়, বল তোরা, বিশেষ করে মা আর দাদা। হ্যাঁ আমি আর মা, কিন্তু কেন বিশ্বাস করবো বলতো? হ্যাঁ, এরকম একটা ঘটনা তোরা বিশ্বাস করলেও আমি কিন্তু মনে প্রাণে এটা বিশ্বাস করে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বাবার কথা আমি কি করে ধরি না, কিন্তু মা যে ধারণা করেছে সেটা তুমি মেনে নিচ্ছ কি করে? জয়, মায়ের চেয়ে তো বাবাকে আমরা ভালো করে চিনবো না, আর চিনা সম্ভব না। শোন, তোরা চুপচাপ বসে থাক, আমি থানায় যাচ্ছি। থানায়? হ্যাঁ, থানায়। জয়, তুই যাবি আমার সঙ্গে? নিশ্চয়ই যাবো। চলে যা, ভালো বুঝিস কর। আমি কিন্তু তোদের সঙ্গে নেই, আমি কালই অফিসে ট্রান্সফারের অ্যাপ্লাই করবো। ট্রান্সফার? হ্যাঁ, ট্রান্সফার। আমার মনে হয় তোদের সঙ্গে আর বোধহয় আমার একসঙ্গে থাকা হবে না। শুনলে মা, দাদার কথা শুনলে মা? কেন? ও তো ভুল কিছু বলেনি। না, দুজনে যা আরম্ভ করেছিস। কি আরম্ভ করেছি মা? কি আরম্ভ করেছিস? যে লোকটা এত কান্না করে বাড়ি ছেড়ে চলে গেল, তাকে ফিরিয়ে আনার জন্য তোরা এত ব্যস্ত হয়ে আছিস কেন? মা, এক মুহূর্তে তুমি এত স্বার্থপর হয়ে গেলে? স্বার্থপর? স্বার্থপর না হলে কোনো কিছু সঠিকভাবে না জানে। আরে ঠিক না ঠিক সেটা তো এই লোকটাই প্রমাণ করছে নাকি? আরে শোন, তোদের কথা নয়, আমরা মেনে নিলাম আমরা স্বার্থপর, কিন্তু বাবার এই রোগটা জানার পর ডাক্তার হয়ে কেন আমাদের বাড়িতে আসে না সেটা একবার ভেবে দেখেছিস? এর কোনো জবাব আছে তোদের কাছে? ছি দাদা ছি, সবাইকে নিজের মতো ভেবো না। বাবা যে বাড়ি ছেড়ে চলে গেছে তা ডাক্তারকে তো আমরা কোনো খবর দিয়েছি? হ্যাঁ ঠিক আছে, আমরা নয় খবর দিই, কিন্তু ঠাকুর তো দুবেলাই এই বাড়িতে আসবে, সেই বা আশা বন্ধ করলো কেন? মা, ডাক্তারবাবু এখানে নেই। আমি নিজে তার চেম্বারে গেছিলাম। আজ আমাদের একটা ভুলের জন্য বাপি বাড়ি ছেড়ে চলে গেছে। দাদা, দাদা, তুই তার উপর আরেকটা ভুল করতে যাচ্ছিস। ভুল আমরা করছি না, ভুল করছিস তুই আর জয়। ও, তার মানে তুমি বলতে চাইছো আজ যদি মায়ের কোনো দুরন্ত ব্যাধি হয় তাহলে তুমি মাকেও ত্যাগ করবে? আজ তাহলে কি সাংসারিক, পারস্পরিক, সামাজিক বন্ধনগুলোর কোনো মূল্য নেই? না না দিদি না, আজ আমরা পুরো আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি, নিজেদের স্বার্থটুকু ছাড়া আর কিচ্ছু বুঝি না। ঠিক বলেছো জয়, ঠিক বলেছো। ডাক্তারবাবু আপনি কি ব্যাপার, সবাই চমকে উঠলে যে? নাকি ভেবেছিলেন কদিন আর এ বাড়িতে আসবোই না? না মানে ডাক্তারবাবু, বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ, স্বর্ণেন্দু আমায় সব খবর দিয়েছে। সামনে তো আমাদের ভয় নেই, স্বর্ণেন্দু আর আমি ছাড়া খবরটা কেউ জানে না। এটা তুমি নিয়ে করে কোথায় গেছে? কোথায় আমার যা? সেই মাধবীর কাছে, সেখান থেকে রোগটা নিয়ে এসেছে। দাদা দাদা, কি নাম বললেন? মাধবী, মা। আপনি হাসছেন? আপনার সেই নির্লজ্জ বন্ধু আমাদের সবাইকে ত্যাগ করে মাধবীর কাছে আশ্রয় নিল, এর পরও আপনার হাসি পাচ্ছে? মা, সরি বলুন, আপনি একটু শান্ত। এত উত্তেজিত হলে কি চলে? মাধবী প্রসঙ্গ উঠলো বলে না এসে কথা বলি। তার মানে? আচ্ছা আচ্ছা, আপনি মাধবীর ঠিকানা জানেন? কেন বলুন? আমি নিজে যাবো ওর কাছে, গিয়ে ওকে জিজ্ঞাসা করবো কেন সে আমার এত বড় সর্বনাশ করলো। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তবে সে কেন আমার এত বড় সর্বনাশটা করলো? আপনার সব কথা শেষ হয়েছে? আপনি মাধবীর ঠিকানা চাইছিলেন তো? হ্যাঁ, আপনি আমাকে নিয়ে যাবেন তার কাছে? সরি বলুন, সে ঠিকানা খবর কেউ রাখেও না, আর সে ঠিকানা কেউ বলে ভুলেও হয়। মানে? মানে আপনাদের বিয়ের কয়েকদিনের মধ্যেই
একটা ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। The poor lady is dead. পৃথিবীতে সে এসেছিল কিছু না পাওয়ার জন্য, বিনা অপরাধে খালি হাতেই তাকে ফিরে যেতে হবে। কি হলো মা? চুপ করে আছো কেন? এবার কিছু বলো। কি রে দাদা, এবার নিশ্চয়ই বলবি মাধবীর বাবার অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল। চুপ করে আছিস কেন বল? আজকে তোর মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না দিদি, কোনো কথাই বেরোবে না। ঠিক বলছেন, ঠিক। আপনার কাছে এটা আশা করি। এরা না হয় একটু ছোট, কিন্তু আপনি একটা ব্যাপারকে মিথ্যে সন্দেহ করে আজ এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেন। চুপ করুন ঠাকুরপো, চুপ করুন। প্রশ্ন তোমাকে শুনতেই হবে। কিন্তু ডাক্তারবাবু, আমার কিছুতেই মাথায় আসছে না যে বাবার এই রোগটা তাহলে এলো কোথা থেকে? এখনো তোমার সন্দেহ কেমন হলো না? বলবো, তাও বলবো। কিন্তু তার আগে তুমি বলতো, এই দুদিন তুমি কমলেশের কোনো খোঁজ নিয়েছো? আমি জানি এর কোনো উত্তর তোমার কাছে নেই। আমি তোমাদের যত দেখছি তোর অবাক হয়ে যাচ্ছে। একটা ছেঁড়া বইয়ের বাইরের মলাটকে নতুন করে জমে না, ভিতরের পাতাগুলো নতুন হয় না। মনটাকে পরিষ্কার না রাখলে কোনো কিছুকেই সহজে বুঝতে যায় না। আমাদের এত বড় একটা সিদ্ধান্ত নেবারকে জানা উচিত ছিল। ওদের শুধু একটা কারণ নয়, আরো অনেকগুলো কারণ আছে। আর অনেক কারণ কি ঠাকুরপো? হ্যাঁ, তোমাদের হয়তো মনে আছে যে তোমাদের বাবা যখন গত বছর গলব্লাডার অপারেশন হলো, সেই সময় রক্তের দরকার হচ্ছে। হ্যাঁ, তোমাদের বাবার ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, যেটা খুব রেয়ার। মনে আছে যে একটা ব্লাড ডোনারের ঠিকানা তোমার দেওয়া হয়েছিল ব্লাড ব্যাংকে। হ্যাঁ, সেই লোকটাকে এই রক্তটা দিয়েছিল। কিন্তু তখন তাড়াহুড়োর সময় মানে তোমার বাবার শরীরের অবস্থা এত খারাপ ছিল যে রক্তটা পরীক্ষা করা কিন্তু তাহলে সেই লোকটা রক্ত দিয়েছিল। Yes. যে লোকটা রক্ত দিয়েছিল তার রক্তে AIDS ভাইরাস। Oh my God! লোকটা নিজেও জানতো না। এই দুদিন আমি সব খোঁজখবর নিয়ে সব জানতে পেরেছি। আর এই 3 মাস থেকে লোকটা মারা গেছে। এখন আর জেনে কি করে বলতে পারি? সব তো শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। কোথায় ছিল? আমি একটা ট্রেনে তুলতে গেছিলাম হাওড়া স্টেশনে। তাকে তুলে যখন আসছি তখন দেখলাম স্যার স্যার বলতে বলতে আসছে। তারপর হঠাৎ দেখলাম প্ল্যাটফর্মে পড়ে গেল। আমি ছুটে গেলাম, দেখলাম তারপর পড়তে দেখলাম কাঁপছে। আমি বলতে চাইছি, আমি কানের কাছে ঢুকিয়ে গিয়ে শুধু বলতে চাইছি আমি নির্দোষ। তারপরে বাপ করতে গেল। আরে বাবা, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে না কেন তুমি? ওরা ওই লোকটা নিয়ে গেলে, ওখানে নিয়ে গেলে লোকটা ঠিক আছে, তোমরা ওখানে থাকো। বিপ্লব, তোমার সঙ্গে এসো, আমি একটা ইঞ্জেকশন নিয়ে এসো। বাবা, বাবা, আমাকে দেখো বাবা, বাবা, আমি চলে, আমি বাবা, বাবা, আমি কিভাবে কিছু বলিনি বাবা।
দেখি কি এই শিশিটা ওর কাছে কি করে হলো? এটাকে খেতে দিলে কেন? কি হয়েছে কি হয়েছে? It's poison. দেখলেন তো আজকের সমাজ জীবনের একটা জ্বলন্ত প্রতিচ্ছবি। বিবাহের প্রথম রাত্রে স্ত্রীকে সত্যি কথা বলার কি নিদারুণ পরিণতি। এডস আমাদের সমাজ জীবনে ভয়ঙ্কর আঘাত ধারণ করছে, কিন্তু আমরাই পারি এই রোগ থেকে অনেক অনেক দূরে সরে থাকতে। তার জন্য দরকার সাবধানতা অবলম্বন। আমাদের যথেষ্টভাবে সচেতন হতে হবে এবং ডাক্তাররা এবং ডাক্তারি স্বাস্থ্যের সঙ্গে জড়িত সকলকে আমাদের আরও বেশি দায়িত্ববান হতে হবে, যাতে কমলেশের মতন আরও জীবনে এটা পুনরায় না ঘটে।